মেহরাব হাত মুষ্টিবদ্ধ করে কঠোর প্রতিজ্ঞাবদ্ধ হলো। রাগে কাঁপছিল প্রতিটি নিঃশ্বাসও। তার হাত চাপলো মায়েরা। ছাড় ওসব, ওর সাথে সকল যোগাযোগ অফ করে দিয়েছি। হয়তো কখনো এদেশে ফিরবেই না ও। সেই মুখ আছে নাকি ওর? মেহরাব প্রশ্ন করে হঠাৎ। 4 বছরের সংসারে যেখানে ওই ক্যারেক্টারলেস এর আসল চরিত্র আজ করতে পারিসনি, হঠাৎ এসব কিভাবে জানতে পারলি? কান্না থামিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে মায়েরা। অন্যমনস্ক হয়ে বর্ণনা দিল। দুজন লোক এসেছিল কদিন আগে, রাতের বেলা। তুই তখনও ফিরিসনি। লোকগুলো কালো পোশাকে আবৃত ছিল। মুখ দেখার কোনো উপায় নেই। মাথায় হেলমেট পরা। দরজা খুলে দিতেই হুট করে ভেতরে চলে এলো। মাথায় গান করে চুপ করে থাকতে বলল। ভয় পেয়ে আমি চুপ করে যাই। তারপর একজন ল্যাপটপ বের করে ভিডিওগুলো একে একে প্লে করে দেখালো। আমি তখনও বিশ্বাস করিনি কিন্তু। কিন্তু ওরা জোসেফকে কল দিতে বলল। আমি দিলাম। যেভাবে প্রশ্ন করতে বলল সেভাবে করতে করতে একসময় সে নিজেই স্বীকার করে নিল এসব সত্যি। লোকগুলো কে ছিল? জানি না, বাইকে করে এসেছে। আমি পিছু নিয়েছিলাম, কিন্তু এত স্পিডে বাইক রাইড করছিল যে চোখের পলকেই উধাও হয়ে গেল। ওরা আরও দেখিয়েছে জোসেফের কেবল একজন সফল বিজনেস নয়, সাথে অনেক অবৈধ কাজে জড়িত। নারী পাচার, ড্রাগস স্মাগলিং, আরও কত কি। ঘেন্নায় নাক কুঁচকে নিল। ছি, সহানুভূতি হচ্ছে এখন নিজের প্রতি। আমি কাকে ভালোবেসেছিলাম যে আদৌ সেই ভালোবাসার যোগ্য ছিল না? আমাকে আগে জানাসনি কেন এসব? মলিন হাসে মায়েরা। নিজের পছন্দের মানুষকে আপন করে পাওয়ার রাস্তায় তুই কত এক্সাইটেড। আমি কিভাবে সেই খুশিতে বিঘ্ন ঘটাই? এতটাই খারাপ বোন হতে চাইনি, কিন্তু আজ পারলাম না। তোকে মুখ ফুটে না বলতে পারার কষ্টগুলো দ্বিগুণ হচ্ছিল। ড্রিম ড্রিম আওয়াজটা মেবি তোর হৃদয়ে বাজছে ফুল। শুনতে ইন্টারেস্টিং। হিমশীতল কণ্ঠের আবেশ মাখা সেই বাক্যটি এখনো কানের গোড়ায় সেকেন্ডে সেকেন্ডে বাজছে সুখের। রাত 3টে পেরিয়েছে, অথচ চোখে ঘুম নেই। এটা অবশ্য নতুন কিছু নয়। কত রাত যেমন নির্ঘুম কেটেছে তার ইয়ত্তা নেই। শেষ কখন শান্তিতে চোখ বুঝেছিল তারও হিসেব নেই। বুকের বাঁ পাশে হাত রাখে, এখনো বাজছে বোধহয় থ্রিম থ্রিম থ্রিম। সুখ তখন প্রতিবাদ অবশ্যই করেছিল আফসিয়ান বর্ণের ভাবনা মিথ্যা দাবি করে। দেখিয়ে দিয়েছিল পুরুষটির বক্ষস্থলে ইশারা করে। আওয়াজটা এখান থেকে বেরোচ্ছে। বর্ণ ভ্রুকুটি করে তাকিয়েছিল সেদিক। সত্যি হৃদয় কাঁপছিল তখন। একে কি তবে হৃৎস্পন্দন বলে? হৃদয়ের সান্নিধ্য পেলে হৃৎস্পন্দন এমনই ছটফট করে। বর্ণ শুনেছিল কোথাও একটা। সুখের বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। রেলিংয়ে হাত রেখে দূর আকাশে নজর স্থাপন করে। চাঁদের প্রান্তে দাঁড়িয়ে সে একান্তে, পাশে কেউ নেই। হাত দুটো চোখের সামনে মেলে ধরে। কবজিতে সরু দুটো চুড়ি আটকে, বেশ সুন্দর ডিজাইন করা ঝিকমিক ডায়মন্ড পাথর খচিত। হাতেও বেশ মানিয়েছে, যেন তার জন্যই তৈরি করা হয়েছে খুব যত্নে। বর্ণ জোরপূর্বক সবটুকু অধিকার খাটিয়ে পরিয়ে দিয়েছিল তখন। এও বলেছে, যদি খোলার চেষ্টা করেছিস তবে এই দুটো আর আস্ত থাকবে না ফুল। গড প্রমিস। কত বড় ক্রিমিনাল! হুমকি দেয় তাকে, আদেশ হোক বা হুমকি। শেষবারের মতো বরদাস্ত করেছে সুখ। চুরি জোড়া প্রথম তুফা দেখে চকচকে চোখে জানতে চেয়েছিল কোথা থেকে পেল এমন আকর্ষণীয় ডায়মন্ড চুড়ি। তখন তার জবাব ছিল, বিয়ে উপলক্ষে বড় ভাইয়ের দেয়া গিফট। এরপর যে জানতে চেয়েছে সবাইকেই একই উত্তর দিয়েছে। বর্ণের কানেও পৌঁছেছে কথাটি। সারা বেলা দুজন আর মুখোমুখি হয়নি। বিকেলের দিকে গার্ডেনে যাওয়ার পথে মানুষটি পাশ কাটিয়ে হেঁটে চলার সময় কানে কানে বলেছে, বোকা ফ্লাওয়ার কুইন, বিয়ের আসল গিফট তোলা আছে, সঠিক সময় সারপ্রাইজ দেব। এটা আপাতত বিয়েতে হ্যাঁ বলার গিফট ধরে নে। বলার সময় ধূর্ত চোখ জোড়া কেমন একটা ইশারা দিচ্ছিল। সুখ বুঝল না এর অর্থ। ও হ্যাঁ, মেহরাবের পক্ষ থেকে দেওয়া স্বর্ণের বালাটিও তখন ফিরিয়ে দিয়েছে বর্ণ এবং শান্ত গলায় বলেছে, এই চুরি যেমন তোর হাতে নট ফিট, তেমনি চুরির মালিকও তোর জন্য উপযুক্ত নয়। মাইন্ডেড। সারাদিনের এসব ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাবলী মস্তিষ্কে এখন হানা দিচ্ছে সুখের। আবারও এক প্রলম্বিত দীর্ঘশ্বাস। তার দৃষ্টি ওই দূর আকাশের বুকে চুপটি করে জ্যোৎস্না বিলাতে নিয়োজিত চাঁদের দিকে। চোখ চিনচিন করছে। হৃদয় যন্ত্রটি মনে হয় শক্ত করে কেউ চেপে ধরে আছে। শ্বাস নিতেও কষ্ট হয়। হঠাৎ
চোখের কোটর ফেটে টুপটাপ অশ্রু গড়িয়ে পড়ে। সুখ থামানোর চেষ্টা করে না তাদের, নীরবে ঝরতে দিল অঝরে। কাঁদলে হালকা লাগে, হৃদয়ের চাপা যন্ত্রণাদের কিছুটা লাঘব হয়। এই অস্ত্র কি আমার জন্য তোর এই শখের পুরুষকে ছেড়ে অন্য কারো হওয়ার কথা কল্পনা করে অবাধে করাচ্ছে? সুখ চকিত হয়। চোখের সামনে রুমাল ধরে কেউ বলল বাক্যটা না দেখেও কণ্ঠের অধিকারী মানুষটিকে চোখ বুঝে চিনে নেওয়া যায়। রুমাল সে নিল না। ডান হাতের পিঠে চোখ মুছে আস্তে করে পাশে ঘাড় ফিরিয়ে ঠোঁট নাড়ালো। সবসময় ভুল ভাবনা ভেবে নেয়াকে নিজের অভ্যাসে পরিণত করে নিয়েছেন নাকি আপনি? বাড়ি দেওয়া রুমাল সমেত হাত গুটিয়ে নেয় বন্য। এক দৃষ্টিতে অপলক তাকিয়ে রয়। সুখের অশ্রুতে সিক্ত আখি যুগল অপূর্ব লাগলো তার চোখে, ঠিক যেমন শিশির ভেজা প্রস্ফুটিত গোলাপ। মুখশ্রীতে আগের তুলনায় পরিবর্তন এসেছে সুখের। গম্ভীর গম্ভীর একটা কঠোর ভাব, মলিনতার আঁচ আছে অল্প। বন্য অল্পক্ষণ ঠোঁট কামড়ে জবাব দেয়, কারেক্ট বাট নট কারেক্ট। আমি তোর কাছে চাঁদের অনুরূপ, আর তুই দূর আকাশের চাঁদের দিকে চেয়ে কাঁদছিলিস। দ্যাট মিনস এই চাঁদ ওই চাঁদ কাউকে ছুতে না পারা দায় তুই অস্ত্র ছড়াচ্ছিস। এম আই রাইট? আবার ভুল বকছেন? সঠিকটা তুই জানিয়ে ধন্য করতে হবে। বিষয়টা ক্লিয়ার না হলে শান্তি পাবো না। শেষোক্ত করার সময় দুহাত প্রসারিত করে আড়মোড়া ভাঙল। সুখ বুকে হাত ভাঁজ করে তাকায়, এরপর হা করে শ্বাস ছেড়ে অন্যত্র সরিয়ে আনি। আর চোখে দেখে বন্য তখনও জবাবের আসে চাতক পাখির মতো চেয়ে। চোখাচোখি হতেই ভ্রু নাচালো অসভ্যের মতো। কদিন পর এই বাড়ি ছেড়ে, প্রত্যেকে ছেড়ে। আমাকে ছেড়ে? বন্য মৃদু হেসে কথা কেড়ে নিল। হতাশ চোখে চায় সুখ। বিরক্তিকর। ঠোঁট চিরবির করে শব্দটি আউড়ে পাশ কাটিয়ে চলে আসতে ধরে। চুলে বিনুনি গাঁথা দাদু করে দিয়েছিল বিকেলের দিকে। এখন তিনি সুখকে প্রচণ্ড ভালোবাসেন। আগে যতটুকু অবজ্ঞা করতেন সব যেন কড়াই গন্ডায় মিটিয়ে দিচ্ছেন এখন। সুখ প্রাণ ভরে সেসব আদর গ্রহণ করে। চুলের গোড়ায় টান অনুভব হয়। সহসা মাথায় হাত উঠে এলো। বুঝে ওঠার আগে লম্বা বিনুনি ধরে হ্যাঁচকা টানিয়ে সুখকে মুখোমুখি নিয়ে এলো বন্য। চোখে চোখ রেখে বলল, 3 বছরের ভালোবাসাতে সহজে ফুরিয়ে গেল? বলে গেলি সব এত সহজে কিভাবে? ইচ্ছ ব্যথায় মুখ কুঁচকে সুখ জবাব দেয় ঠোঁটে, আমি আমার মতো, আমার ভালোবাসার ধরন ছিল আলাদা, অতএব আমার ভুলে যাওয়ার অজুহাতও আলাদা। এর কোনো ব্যাখ্যা হয় না। সুখের কথা বুঝে নিতে তার ঠোঁটে একদৃষ্টে চেয়ে থাকার মাঝে শুষ্ক ঢোক গেলে বন্য গলা খাকারি দিয়ে কোমল স্বরে ধীরে বলে, ছেড়ে যেতে কষ্ট হবে না? পারবি সহ্য করতে? নজর সরায় না সুখ, চেয়ে থেকেই স্বীকার করলো, হবে, ভীষণ কষ্ট হবে, তবে আপনাকে চাই না আমার। সব কিছু পেয়ে গেলে আফসোস করব কি নিয়ে? আর রইল বা কি সহ্য করা নিয়ে? জানেন তো, পৃথিবীতে অসম্ভব বলে কিছুই হয় না। বন্যের হুটহাট মনে পড়ে সুখের ডায়েরিতে লেখা সেই শব্দগুচ্ছ। হয়তো একজন আফসোস নিয়ে কাটিয়ে দিতে হবে। আপনি ইচ্ছে করেই আমার হননি বর্ণ ভাই। রাগ ওঠে, প্রচণ্ড রাগ ওঠে বন্যের। দাঁতে দাঁত নিষ্পেষিত করে সুখকে ছেড়ে দিল। গম্ভীর মুখে বলল, পলক ফেলা লাগিয়ে চোখের সামনে থেকে দূর হ, নয়তো। বাক্যটি অসম্পূর্ণ রেখে দুহাত মুষ্টিবদ্ধ করে সুখ জেদি হলো একটু। জানতে চাইলো কঠিন মুখে। নয়তো কি? হুট করে বর্ণ ঠোঁট বাঁকিয়ে হাসলো। সুখের দিকে এগিয়ে যেতে যেতে বলল ফিসফিসিয়ে, হাক করবো শক্ত করে, চাষ এমন কিছু করি? আমার কিন্তু কোনো আপত্তি নেই। বিয়ের শপিং চলছে পুরোদমে। মেহেরাবরা উঠেছে রংপুর জেলার আশেপাশেই এক রিসর্টে। আজাদ সাহেব অবশ্য সৌজন্যতার খাতিরে বলেছিলেন শিকদার নিবাসে বিয়ের আগ পর্যন্ত থাকতে। মায়েরা রাজি হয়নি। এটা দৃষ্টিকটু যেমন দেখায়, তেমনি আনন্দেও ঘাটতি পড়বে। বরকনে কবুল বলার আগ মুহূর্ত অবধি দূরত্বে থাকাই সুন্দর। মলে এসেছে খুদে সদস্যরা, অর্থাৎ তুফা, অভ্র, সুখ। তাদের নিয়ে এসেছে বন্য। তার সম্মতিক্রমে দায়িত্বটা তামিদ সাহেব দিয়েছেন, যদিও ড্রাইভ মাহির করেছে। অন্যদিক থেকে মেহরাব এবং মায়রা এসে যোগ দেয়, সাথে তাদের দুঃসম্পর্কের কাজিন রিধি, রুবায়াত ও আইজাকেও আহ্বান করা হয়েছিল। আসেনি তারা। বয়স তো একরকম পার হয়েই গেল। বিয়ের কেনাকাটা তাদের কাজ নয়। যাদের বিয়ে তারাই বরং নিজের পছন্দ মতো নিক। সুখ, এটা দেখো কেমন লাগে। কাঁচা হলুদ এবং সবুজের মিশেলে একটা লেহেঙ্গা।
হলুদ সন্ধ্যা উপলক্ষে দেখালো মায়েরা। সুখের গায়ে আলতো জড়িয়ে সরু চোখে পরক করে ঠোঁট কামড়ে চোখ উল্টে মেহেরাবকে বলল, ভাই তুই বল, সুন্দর না? সুখের মুখশ্রী ফ্যাকাশে, ঠোঁট গিলে আর চোখে খানিক দূরে দেখার চেষ্টা করে। পিলারে হেলে দাঁড়িয়ে বর্ণ, দুহাত বুকে ভাঁজ করে এক হাতে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঠোঁটে স্লাইড করছে। বহমান কলতান মুক্ত নদীর মতো শান্ত। চোখের গগলসের জন্য নজর কোন দিকে বুঝে ওঠা দুষ্কর। তবু সুখ নিঃসন্দেহে বলে দিতে পারবে পুরুষটি তাকে পর্যবেক্ষণ করছে তীক্ষ্ণ খেয়ালে। শুধু এই মুহূর্তে নয়, সেই সকাল থেকে। এখানে আসার পূর্বে গাড়ি ওঠার সময় গম্ভীর গলায় সতর্ক করেছে, ডক্টর কি বিয়ে করতে চাস? গ্রেট চয়েস, আই অ্যাপ্রিসিয়েট ইউ, বাট ওর আশেপাশে যেন তোর ছায়াটাও না দেখতে পাই। আজব মানুষটা এত বেহায়া কবে থেকে হতে শুরু করলো? সুখ দ্বিধান্বিত, কোনো প্রতিক্রিয়া সে দেখায়নি। তখন তাকিয়েছিল এক দৃষ্টে প্রায় কিয়ৎক্ষণ। সুপ্ত শ্বাস ছাড়ে সুখ, ভারাক্রান্ত মনে মৃদু হাসলো, বুঝালো, আপনাদের পছন্দই আমার পছন্দ। এমন বললে তো হচ্ছে না। তোমাদের বরকেনে দুজনের নির্লিপ্ততা আর আমাদের তোড়জোড় দেখে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, প্রবাদের সাথে মিলে যাচ্ছে না। কি বলো তুরফা? শেষের কথাটির সাথে একমত পোষণ করলো তুফা, সজোরে মাথা দুলিয়ে বলল, একদম। মায়েরা ধীরে মেহেরাবের দিকে চায়, পরপরই ঠোঁট থেকে নীরবে হাসি সরে আসতে নিল। মনটা যেন অচিরেই ধক করে ওঠে। মেহেরাবের চোখ পূর্বের সেই উচ্ছ্বাস দেখতে পাচ্ছে না মায়েরা। সেই রাত থেকেই, যেই রাতে সে ভাইয়ের বুকে হামলে পড়ে হুহু ডুকরে উঠে ঠকে যাওয়ার গল্প শুনিয়েছিল, ভাইটা তার প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে ধীরে ধীরে। জোসেফের কাছে বদলা নিতে চাই, কিন্তু মায়েরা চিহ্নিত অল্প বিস্তর। জোসেফ জোয়ারদার সত্যিটা স্বীকার করে মাফ চেয়ে ভিন্ন ভিন্ন নাম্বার থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল গত কয়েকদিন আগেও। অথচ আজ প্রায় 7 দিন হতে চলল তার পক্ষ থেকে আর কোনো কল কিংবা টেক্সট আসেনি। মানতে না পেরে হাল ছেড়ে দিল কি, নাকি অন্য কোনো ব্যাপার? মায়েরা গভীরে ভাবল না। যা হয় হোক, সে এই জীবনে কখনো জোসেফকে ক্ষমা দেবে না, আর না তার দিকে দ্বিতীয়বার ঘর বাঁধার স্বপ্ন নিয়ে ফিরে চাইবে। প্রতারক চরিত্রহীনদের সাথে আর যাই হোক সংসার করা যায় না। ওয়াও আপু, এটা কিন্তু জোস। তুফার ডাকে মায়েরা ফিরে দেখলো নেভি ব্লু কালারের একটা শাড়ি, তাতে মুক্তোর পাথরের মতো ছোট ছোট স্টোন। এই রং তুফার ইমোশন। সুখ শাড়িটা হাতে নিল, নেড়ে চেড়ে দেখে মাথা কাত করে বোঝালো, এটা পছন্দ হয়েছে। যে যার মতো ঘুরে ফিরে শাড়ি কাপড় দেখছে। তুফা উঠে দাঁড়ালো বসা থেকে। একটা শাড়িতে চোখ আটকে সে ধীর পায়ে তার নিকটবর্তী হলো। শাড়িটা টাঙ্গিয়ে রাখা হয়েছে গোল্ড আর ল্যাভেন্ডার কালারের মিশেলে। রং এবং ডিজাইন দুটোই খুব মনে ধরে তুফার। কাঁধে জড়িয়ে পিলারের আয়নায় নিজেকে দেখলো কতক্ষণ, এক সময় ছেড়ে সরে আসে। দোকানি বলল, যেটা প্রায় কাস্টমারকে তারা বলে থাকে, মিথ্যা হলেও। থ্যাঙ্কস, বাট এখন নয়। তুফা হাসলো শুষ্ক। শাড়ি পরার অভ্যাস নেই তার, কিন্তু শখ আছে। প্রায় সে সুখকে উস্কে রাত বিরেতে দুজন চুপি চুপি শাড়ি পরে অনেক রং তামাশা করতো বদ্ধ দরজার ওপারে। রুম থেকে বের হওয়া হয়নি কখনো, লজ্জা লাগে মামিদের সামনে পড়লে। এরও যথেষ্ট কারণ আছে, তা হলো প্রথমবার যেদিন সকলের সামনে শাড়ি পরে হাজির হয়েছিল, সেদিন আইজা মজার ছলে বলেছিল, হ্যাঁ রে তুফ, তোকে তো একেবারে কোণে বউ লাগছে। যোগ্য পাত্র খুঁজতে হবে দেখছি। তখন তুফার বয়স ছিল অল্প, 15 কি 16। মামির কথা আর বাকিদের সহমত দেখে কি যা লজ্জা পেয়েছিল সেদিন। তাছাড়া বিয়ে শব্দটাতেই একটা লজ্জাজনিত ব্যাপার লুকিয়ে থাকে। এরপর আর কখনো শাড়ি পরে লোকসম্মুখে যাওয়ার ইচ্ছে পোষণ করেনি। তার হাজারো স্বপ্নের অন্যতম একটি হলো সবার সামনে দ্বিতীয়বার যেদিন শাড়ি পরে নিজেকে উপস্থাপন করবে, সেদিন সে একা নয়, পাশে থাকবে তার স্বপ্ন পুরুষ। পিছু ঘুরতেই খানিক থমকালো তুফা। কিছুটা দূরে মাহির, তার দিকে অদ্ভুত শীতল চোখে চেয়ে তুফার দৃষ্টি সরিয়ে আশেপাশে তাকালো। বাকিদের দেখা যাচ্ছে না, কোথায় গেল সব? উত্তরটা মাহির দিল শান্ত গলায়। ওরা সামনে শপে গেছে। আপনি জানেন যে? কথাটি মুখ ফসকে বেরিয়ে গেল, অথচ সে পণ করেছিল মাহির ভাইয়ের সাথে কথাই বলবে না আমরণ। অভিমান জমেছে, আকাশচুম্বী অভিমান। তাছাড়াও মাহির মৃদু হেসে কাঁধ দুলালো। যায়নি। দুজন দূরত্ব বজায় রেখে সামনে এগিয়ে চলে। এভাবে চলতে অস্বস্তি হচ্ছে তুফার। মাহির তা খেয়াল করে, তবে কিছু বলে না। অগোচরে ঠোঁট কামড়ে হাসলো অল্প। আর কিছু বলার নেই?
চমকানোর মতো তাকায় সে। বলার মতো অনেক কিছুই আছে, আবার কোনো কিছুই নেই। চাপা শ্বাস ছেড়ে হুট করে জানতে চাইল, কিছু শুনতে চান? বললে না শুনবো। কোমল পুরুষালী সেই স্বর, কি যেন জাদু ছিল। তুফার বুক ধরফর করে ওঠে, হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ হারায়। ঢোক গেলে সজোরে। ভাইয়ার পকেট আজ খালি করবে অভ্র। তাকে এক স্থানে বেশিক্ষণ চোখে পড়ছে না। শৈল মাছের মতো ধরতে নিলেই ছুটে যাবে এমন মনোভাব। ক্ষণে ক্ষণে এ সব ও সব ঘোরাঘুরি করে দুহাত ভর্তি করেছে শপিং ব্যাগে। সব তার নিজের জন্য। এতে তুফা অথবা সুখ কারো ভাগ নেই। নোরাটার কথা মনে পড়ে হঠাৎ। বেচারি তাদের সাথে আসতে খুব জেদ ধরেছিল, বর্ণ সাথে নেয়নি। ধমকে ক্রন্দনরত মেয়েটাকে চুপ করিয়ে দিয়েছে যেমন, সাথে একঝুড়ি অভিমান। তখন ছুটে বাড়ি ঢোকার আগে অশ্রুসিক্ত চোখে আঙ্গুল তুলে ঠোঁট উল্টে পাল্টে বর্ণকে শাসিয়ে দিয়েছে সে। ধমকেছ না? আর একবার আমার সাথে এই পাকনি বলে আলগা দরদ দেখাতে ইস্যু, শুধু ঘুষি মেরে মুখ ভেঙে দেব। কত অভিমান, অভিযোগ, প্রতিশোধ পরায়ণ ছিল তার কণ্ঠে। অথচ বর্ণের কিছু এলো গেল বলে মনে হয় না। কপাল গুটিয়ে চেয়ে থেকেছিল কেবল। ইস, সুখ যদি জানতো। ভ্রু গুটিয়ে চেয়ে থাকার মাঝে বর্ণের মস্তিষ্কে একটা কথাই উকে দিচ্ছিল বারংবার। ফুল, ফুল, আমার বাবা ফুল, ছোট বাচ্চাটাকে নিজের মতো বানিয়ে নিলে। অন্যায় করেছে জানেমান, খুব খুব অন্যায়। শাস্তিরও পেয়ে যাবি সময় মতো, তবে ধরনটা ভিন্ন হবে, আমার নিজের মতো। ডিকিতে নিজের ব্যাগ সামগ্রী আলাদা সরিয়ে রেখে পুনরায় মলে ফেরে অভ্র। ভাইয়া আজ ক্রেডিট কার্ড ফ্রি করে দিয়েছে। দুহাত মেলে খরচ করতে কোনো বাধা নেই। মেয়েদের লেজ ভারী। অভ্র কথাটির আজ সত্যতা প্রমাণ পেল। এখনও নাকি সুকাপি বিয়ের কাপড় চুজ করতে পারেনি। বৈঠকে বসেছে চার রমণী। গর্জিয়াস গাউন নাকি লেহেঙ্গা নাকি শাড়ি, বিয়ের ড্রেস হিসেবে কোনটা আকর্ষণীয় দেখাবে, সিদ্ধান্তহীনতায় ভুগছে সকলে। এক একজনের এক এক মতামত, অথচ সুখের একটাই বাক্য, তোমাদের পছন্দই আমার পছন্দ। এখন কাকে ছেড়ে কার পছন্দকে সমর্থন করবে সুখ? জড়তা কাজ করছে। অন্তর্মুখী স্বভাবের হওয়ায় সহজে কারোর সাথে মিশে যেতে না পারার জটিল রোগ আছে তার। মায়রার সাথে এই নিয়ে দুবার সরাসরি দেখা কথা হচ্ছে। নিঃসন্দেহে মায়রা ব্যবহার অত্যন্ত অমায়িক, তবু সে সহজ হতে পারছে না। তার উপর ডক্টর খানিক আগে সব থেকে বেরিয়ে অন্য শপে যাওয়ার সাথে পাশাপাশি এসে হঠাৎ প্রশ্ন করল, ফোন এখনো ডিস্টার্ব করে? নাম্বার আনব্লক করনি যে? মূলত সেদিন আনব্লক করতে ব্যর্থ হয়ে সুখ বলেছিল ফোন ডিস্টার্ব করছে। লিস্টের কিছু নাম্বার অটোমেটিকলি ব্লকড। মেহরাব বিশ্বাস করলো কিনা কে জানে, তবে এই নিয়ে আর কোনো প্রশ্ন করেনি। তারপর তেমন একটা সংযোগও স্থাপিত হয়নি দুজনের মাঝে। তুফার ফোনে এক দুবার দু চারটে মেসেজ আদান প্রদান হয়েছিল এই যা, সেটাও তুফার জোড়াজুড়িতে। সুখ কিবোর্ড চেপে প্রশ্নের জবাব দেওয়ার আগে আগে মেহরাব দ্বিতীয় প্রশ্ন ছুড়ল, তুমি কি এই বিয়েতে খুশি নও? চাইলে বলতে পারো, এখনো সময় আছে, আমি কিছু মনে করব না। মৃদু কণ্ঠে হাসি ছিটকে আসা স্বর। সুখ স্তম্ভিত হয়েছিল এক মুহূর্তের জন্য। দম আটকে হতবুদ্ধির মতো নিষ্প্রাণ তাকিয়ে তো ছিল, তবে প্রত্যুত্তর করতে পারেনি। জবাবটা ছিল না তার কাছে। বর্ণ দূর থেকে দাঁড়িয়ে দুজনের কথা না শুনতে পেলেও পাশাপাশি হাঁটতে দেখেছে। সুখকে এই নিয়ে কিছু বলেনি, রাগও দেখায়নি, তার মুখোমুখিও হয়নি, কিন্তু নিজের ক্ষতি অবশ্যই করেছে। হাত থেকে রক্ত ঝরে পড়ছিল টুপটাপ। সুখ স্পষ্ট দেখেছিল তখন। এই শো, কোথায় হারালি? দেখ এই ড্রেসটা পছন্দ হলো কিনা। সুখ চমকে তাকায়, ড্রেসের দিকে ভালো মতো না চেয়েই বুঝায়, পছন্দ হয়েছে ভীষণ। ট্রায়াল রুমে গিয়ে একবার পরে আয় দেখি। লেহেঙ্গা হাতে ধরিয়ে দেয় তুফা। বেখেয়ালি সুখ ঘন ঘন মাথা ঝাঁকে অন্যমনস্কে খানিক দূরে অবস্থিত ট্রায়াল রুমের উদ্দেশ্যে পা চালায়। দৃষ্টিজোড়া আশেপাশে কাকে যেন খুঁজে ফিরছে। ম্যাম, এটা আপনার জন্য, একবার ট্রাই করে দেখুন। ফ্যালফ্যালে চোখে ভ্রু বাঁকায় সুখ। তার জন্য মানে? এদিকটায় তো সে আসেইনি। লোকটার হাতের দিকে কৌতূহলবশত নজর যায়। অ্যাশ কালার ঝকমকে পাথরের প্রিন্সেস গাউন। সুখ শপে ঢুকতেই কেবল একবার তাকিয়েছিল গাউনটার দিকে, কিন্তু কাউকে কিছুই বলেনি। তবে এটা তার হয়ে গেল কবে? এটা আমার জন্য মানে? কে বলেছে? আমি তো
সুখ কথাটি বলে হাতের ইশারায়, ভাগ্যিস লোকটা বুঝেছে তার ইঙ্গিত। মৃদু হেসে তার ঠিক পিছু ইশারা করে বলল, ওই তো স্যার। স্যার কি হতে পারে? মেহরাব নয়তো? মুখে অন্ধকার নামে সুখের অদৃশ্য একটা সংখ্যা এসে খপ করে কলিজাটা মুচড়ে ধরল। যেমন ধীর লয়ে পিছু ঘুরে স্তব্ধ হয়ে দৃষ্টিপাত, মুখে মাস্ক, চোখে গ্লাস, হাতে ব্যান্ডেজ, তাতে রক্ত ভাসমান। বন্য ভাই তার থেকে একটু দূরেই, বুকে হাত বেঁধে কোনো কিছুতে ঠ্যাস দিয়ে হেলে দাঁড়িয়ে পোশাক পাল্টে নিয়েছে। ব্ল্যাক শার্টের ভেতর থেকে বুকের দিকটায় হোয়াইট টি শার্ট উকি দিচ্ছে। সে তাকাতেই চোখের গ্লাস খুলে হাত নাড়িয়ে হাই জানালো অসভ্যদের মতো। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সুখের। শ্বাসটি স্বস্তির নাকি সঠিক বোঝা গেল না, তবে নাকচ করলো লোকটাকে। বলল, এটার আর প্রয়োজন নেই। হাতের লেহেঙ্গা দেখিয়ে বুঝালো। এই যে, এটা বিয়ের ড্রেস হিসেবে সিলেক্টেড। অদূর থেকে মাস্কের আড়ালে চল শক্ত হয় বন্যের। হাতে হাত ঘষে ঠোঁট গোল করে জোরে জোরে শ্বাস ছাড়ে। গাউন হাতে দাঁড়িয়ে থাকা লোকটা নিরুপায় মুখে প্রশ্নাতীত চোখে তাকিয়ে রয়, যার অর্থ, এটা নিতে ম্যাম নিশ্চিত করে দিয়েছে, এখন কি করব? এই সুখ, হলো তোর? পরপরই সুখকে দাঁড়িয়ে থাকতে দেখে তুফা হতাশ গলায় বলল, এখনো দাঁড়িয়ে আছিস? লেট হয়ে যাচ্ছে। আরো কত কি বাকি? সরি, যাচ্ছি এখনই। মেরুন ডঙা ভারী দুলহান লেহেঙ্গাটা সামলাতে বড্ড হিমশিম খাচ্ছিল সুখ। বর্ণ হুটহাট মেহরাবের পাশে এসে বসলো। সকলে তখন সুখের প্রশংসায় মত্ত। মায়েরা বলল, আমাদের সুখকে তো ভারী মিষ্টি লাগছে। বউ বউ পুতুল বউ। অভ্র বলল। সুখ ঠোঁটে ঠোঁট গুজে দৃষ্টি নামিয়ে লজ্জা মিশ্রিত হাসে। পরপরই বুকটা চিনচিনে ব্যথায় কুকি ওঠে। পুতুল বউ নামটা আব্বু বলে মাঝে মাঝে। বউ নামটা মুখে নিলেই তখন প্রচণ্ড কান্না পেত সুখের। মনে হতো এই শব্দের জোরে এতই তীব্র যে কন্যাদের বাবার বাড়ি ছেড়ে সকল পিছুটান ছিন্ন করে অনেক দূরে অপরিচিত কোনো পরিবেশে অচেনা মানুষের সাথে বসবাস করতে হবে আজীবন। দিনটি কি করা নাড়ছে তার দরজায়। বুকের ভেতর অসহনীয় ব্যথায় ঢেউ কেন থামে না? কি করবে সে? হৃদয়টা যে বড্ড যন্ত্রণা সিক্ত। দেখতে হবে না কার চয়েস। হৃদির দুষ্টু মাখা স্বরে ধরফরিয়ে মাথা তুলল সুখ। প্রশ্নাতীত চোখে তুফার দিকে চাইল। কার পছন্দ? তুমি জানো না সুখ? মায়েরা অবাক হলো কিঞ্চিত। পুরোটা সময় তো সুখ পাশেই বসেছিল। সুখ লজ্জাকর হেসে দুদিকে মাথা দুলায়। সত্যিই খেয়ালে ছিল না, সে তো তখন অন্য জগতে বিচরণ করছিল। কী ভেবে অন্যমনস্ক ছিল নিজেরই মনে পড়ছে না। রিধি জবাবটা দিল, কে আবার? তোমার একমাত্র হবু ডক্টর শাহরিয়ার মেহরাব। বলার ফাঁকে দুহাতের পাতা মেহেরাবের দিকে মেলে ধরল। শিরদাঁড়া সোজা করে বসলো সুখ। গলা খাকারি দিয়ে লেহেঙ্গার কালার টেনে টুনে নেড়ে চেড়ে দাঁড়ায়। নজর বুলাতে চায়, ঘন ঘন পল্লব ঝাপটে এদিক ওদিক দৃষ্টি ছিটিয়ে। তবু বর্ণের সাথে চোখাচোখি হয়ে গেল, সাথে মেহেরাবের সাথেও। তার দিকে মৃদু হেসে লোকটা তাকিয়ে। বর্ণ কাঁধে হাত চাপড়ে তার। কি দারুণ চয়েস আপনার ডক্টর, রিয়েলি কমান্ডেবল। থ্যাংক ইউ। বর্ণ সুখের দিকে সরু চোখ তুলে দেখল। ঘাড় বাঁকিয়ে থুতনিতে হাত রেখে কণ্ঠ খাদে নামিয়ে বলল সুর টেনে, বিয়ের প্রয়োজনীয় যাবতীয় পণ্য সামগ্রী কিনতে রাত প্রায় 9টা বেজে গেল। বাড়ি ফিরতে আরও 1.5 ঘন্টা। অত রাতে 30 শতাধিক বড় মাপের শপিং ব্যাগ খুলে খুলে সেসব দেখার মন মানসিকতা ছিল না কারো। অতঃপর যেভাবে গাড়ি থেকে নামিয়ে এনেছে সেভাবেই কোনো এক রুমে রেখে দেওয়া হয়। সকলে একত্রে বসে দেখবে সবাই। বাড়িতে মেহমান রোশনিতা আর রাজবীর আগে ভাগে বিয়ে উপলক্ষে হাজির। শুধু তারা নয়, আরও কাজিন এসেছে। ড্রয়িং রুমে একে একে উপস্থিত হলো ছোট বড় সকলে। রুস্মিতা, তুফা, বীর, অভ্র ধরাধরি করে শপিং ব্যাগ তুলে আনছে। কই দেখি দেখি, তাড়াতাড়ি খোল রে। খুইলা নাতনির গায়ে জড়াইয়া দেখা দেখি কেমডা লাগে তারে। হানিফা বেগমকে বেশ উচ্ছ্বাসিত মনে হলো। উৎসুক হয়ে আছেন ব্যাগগুলোর দিকে। পারলে নিজেই টেনে হিসড়ে খুলে খুলে দেখতেন। তবে তা যে অসম্ভব। নাতনিগুলো হয়েছে তার মতোই খিটখিটে। দেখা যাবে শপিংয়ে দিতে গেলেই এক একজন ক্যাটক্যাট করে উঠছে। বুড়ি হয়েছ, সব রং ফুরুত। এবার এক কিনারে চুপচাপ বসে থাকো আর আমাদের কাজ আমাদের করতে দাও। বজ্জাতিগুলা
বুড়ি হয়েছি বলে পাত্তাই দিতে চায় না, আদবের বালাই নেই বেয়াদ্দবগুলো। শিকদাররা কেউ বাড়ি নেই। ইনভাইটেশন কার্ড নিয়ে বেরিয়ে পড়েছেন ব্রেকফাস্ট সেরেই। প্রথমে নিকট আত্মীয়দের বাড়ি যাবেন, তারপর বাকিদের। বিয়েতে বেশি দেরি নেই, 4 থেকে 5 দিনের মতো হাতে আছে খুব সম্ভবত। সুখে হানিফা বেগমের পাশে বসিয়েছেন, ঠোঁটের কিনারায় সস লেগে আছে। খানিক আগে রুবাইয়াত খাইয়ে দিয়েছেন। উপোস থাকার মনোবাসনায় খেতে চাইছিল না, আম্মু জোর করেছে পরে। খাবার নিয়ে তিনি আপোষ করেন না কখনোই। মিনিট 2 আগেই বাড়ি ছেড়ে কোথাও একটা বেরিয়েছে আম্মু, কে জানে গন্তব্য কত দূর, জিজ্ঞেস করা হয়নি। সুখের 2 চোখের সাদা অংশ রক্তিম। রুস্মিতা মজার ছলে জিজ্ঞেস করেছিল তা দেখে চোখ লাল হয়ে ফুলে উঠেছে। রাতে খুব কেঁদেছিল মনে হচ্ছে। অপ্রস্তুত হেসে এড়িয়ে গেছে সুখ। শুষ্ক মুখে ফোঁস করে শ্বাস ছেড়ে ফাহাকে টেক্সট দিল, আজই চলে আয়। ফাহার মাকে ফুসলিয়ে ফাসলিয়ে রাজি করেছিল, বাট ভাইয়া কিছুতেই এত তাড়াতাড়ি যেতে দিবে না। ফাহার রিপ্লাই আসে, কোনো ব্যাপার না, আব্বু ফিরলেই ভাইয়ার সাথে কথা বলিয়ে দেব, দেখি কিভাবে আসতে বাধা দেয়। ওকে জানো, থরি কদিন পরেই তো অন্য কারো জানু হয়ে যাবে। তোকে এই নামে ডাকার জন্য আর কোনো অধিকারই থাকবে না রে আমার। মলিন মুখটা ঘন আধারে তৎক্ষণাৎ ঢেকে গেল সুখের। অন্তঃস্থলে কিছু একটা ছটফটে ব্যথায় কাতরে ওঠে। ফোন অফ করে কোলের উপর রেখে কপাল চেপে চোখ ঢেকে নিল দুহাতে। সে কি ভুল সিদ্ধান্তে অটল? তাছাড়াও যে গতি নেই। কাউকে সারা জীবনের অপমান অপদস্থ দোনামোনা থেকে রেহাই দিতে এটি সঠিক সিদ্ধান্ত মনে হচ্ছে। যত দুঃখ হোক, হৃদয় যত রক্তক্ষরণ হোক, সে পিছু হটবে না। মায়েরা আসলো শিকদার নিবাসে। তাকে পৌঁছে দিয়ে মেহরাব গেছে পাশের একটি হসপিটালে। আইজা তড়িঘড়ি করে রান্নাঘরে ছুটতে গেলে বাধা দিল, আন্টি প্লিজ, এমন তাড়াহুড়োর প্রয়োজন নেই। 2 দিন পর আমি তো এই পরিবারের সদস্য হতে যাচ্ছি। তাই বলে খালি মুখে থাকবে? ভদ্রমহিলা তার নিষেধ না শুনেই রান্নাঘরে চলে গেলেন রমসা সহ। মায়েরা ড্রয়িং রুমে বসলো বাকিদের সাথে। আগেই রুবাইয়াতকে ফোনে আসবে বলে রেখেছিল সে, তার অপেক্ষাতেই ছিল সবাই। এখনও শপিং খোলা হয়নি। মিরাবকে পেয়ে নুরার খুশি দেখে কে? রুমে টেনে টুনে নিয়ে গিয়ে ছোট বেলাকার সব খেলনা বেডে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে মিরাবকে মাঝে বসিয়ে দিল। রান্নাবাটি খেলবে তারা। রুস্মিতা অস্থির চিত্তে সোফায় বসে ধপ করে। তুফার এক হাত কোমরে, অন্য হাতের তর্জনীতে ঠোঁট চাপড়ে বলল, আমি দেখাবো। ওকে, প্রথমে কোনটা দিয়ে শুরু করব? আপু তুমিই বলে দাও। মেহমানদের সমাদর করা একটা ভালো গুণ, তাই মায়েরাকেই জিজ্ঞেস করলো। সে হাসলো মৃদু। তোমার যেমন ইচ্ছে। প্রথমে বিয়ে লেহেঙ্গা দিয়ে স্টার্ট করি, ওটা আমার বেশ লেগেছে। বিসমিল্লা বলে খুশি খুশি মনে ব্যাগ থেকে লেহেঙ্গার ওড়না এবং ওপরের অংশ মেলে রুস্মিতাকে দিল। অব্যক্ত উল্লাসে চকচক করে উঠল তার চোখ। তুফা যেই না নিম্নাংশ হাতে নিয়ে মেলে ধরে অমনি চেঁচিয়ে ওঠে, এটা কি, কিভাবে সম্ভব? আটকে ওঠে আনমনেই। সুখের দিকে ছুড়ে দেয় সেটা। চকিত হয় সুখ, হতবিহ্বল দৃষ্টি। মায়েরা চিহ্নিত স্বরে জানতে চায়, হঠাৎ কি হলো? নিজেকে দেখে নি সুখ। অতি দ্রুত চোখের সামনে মেলে ধরে সুখ। ফ্যাল করে চেয়ে রয় থম মেরে। হাতের তালু সমান গোল গোল গোলাকৃতির ছিদ্রে মাখো মাখো পুরো লেহেঙ্গা। একটা দুটো নয়, অনেকগুলো। বেখেয়ালে ছিদ্র ভেদ নজরে গেল লেহেঙ্গার ওপাশে। খানিক দূরে সদর দরজায় বর্ণ হেলে দাঁড়িয়ে, কানে সেই হেডফোন। চোখ জোড়া এদিকেই, ঠোঁটে খেলা করছে ধূর্ত হাসি। ধীরে চোখের সামনে থেকে জামা নামিয়ে ভ্রু গুটিয়ে চাইল সুখ। সে তাকাতে বর্ণ ঠোঁট চোখা করে মাথা চুলকে এগিয়ে আসে। এতগুলো ছিদ্র কিভাবে হলো? দেখি দেখি সুখ। নীরবে মায়রার উদ্দেশ্যে লেহেঙ্গার নিচ অংশ এগিয়ে দেয় সুখ। হা হুতাশ করে উঠে হানিফা বেগম, কি অলক্ষণী কারবার! এখন বিয়েতে কি পড়বে? দেখ তো বাকি জিনিস ঠিকঠাক আছে কি নাই। মায়রা সম্মতি দিল তাতে। দেখো তো তুফ। কি ব্যাপার, সবার মুখে নকশা রিহাল কেন? দাদুর পাশে বসে গম্ভীর গলায় জানতে চাইল বর্ণ। তার বিপরীতে সুখ বসা। মায়েরা চিহ্নিত মুখে লেহেঙ্গার বেহাল দশা দেখাতেই বর্ণ মুখের অভ্যন্তরে চুপ চুপ শব্দ তুলে বলল আফসোস মিশ্রিত কণ্ঠে, ও নো, কি সর্বনাশ! ফুল, এটা গায়ে জড়াবে কি করে? জেনেছে বেশ অ্যাট্রাকটিভ ছিল,
এমন নিষ্ঠুর কাজটি কোন ইঁদুরের দ্বারা ঘটলো? সরু চোখে তাকিয়ে থাকে সুখ, হিসেব মিলাচ্ছে। বন্য আর চোখে এক পল দেখে ফোনের স্ক্রিনে নজর ডুবায়। তুফা রুস্মিতা একে একে কত প্যাকেট চেক করলো, না সব ঠিকঠাক, শুধু বিয়ের লেহেঙ্গাটারই এমন অবস্থা। মায়েরা সন্ধিহান গলায় বলল, সত্যি কি এটি ইঁদুরের কারসাজি নাকি? ভালো করে লেহেঙ্গা নেড়েচেড়ে তীক্ষ্ণ খেয়ালে পরখ করে। কাশির কাটা মনে হচ্ছে, আবার মনে হচ্ছে সত্যি কোনো ইঁদুরের কাজ। তবে খটকা একটা রয়েই যায়। রশ্মিতা ইঁদুর ভয় পায় প্রচণ্ড। ছোটকালে গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে একবার পায়ে খামচে দিয়েছিল, সেই থেকেই মায়রার মুখে ইঁদুরের নাম শুনে এক লাফে সোফায় উঠে অভ্রের পিঠের শার্ট খামচে ধরল। গঙিয়ে উঠল অভ্র, হাঁটুর বাড়ি দিয়ে পিঠের হাড্ডির জায়গায় রাখেনি বোধহয় রুস্মিতা। লেহেঙ্গার ছিদ্র গুনছিল সে, চোখ রাঙিয়ে এবার পিছু ফিরে রুস্মিতাকে দেখে ব্যথাতুর মুখশ্রীতে বলল, ছিদ্র সংখ্যা মোট 36। মার হাবা। এমন ছিদ্রওয়ালা আরও একটি শাড়ি পাওয়া গেছে। এই শাড়িও মেহেরাবের পছন্দসই নেওয়া হয়েছিল। মায়েরা এবার অল্প বিস্তর বিশ্বাস করলো এটি হয়তো কোনো ইঁদুরের কাজ, কিন্তু মনের খটকা দূর হয় না। এবার কি হবে? শুকনির একটি আশ্রমের নাম। জেলার পাশ ঘেঁষে আশ্রমটি অবস্থিত। এর পরিচালনার দায়িত্ব নিয়েছে সাইমা। এটি ছিল তার বেড়ে ওঠার মাধ্যম। এখানেই তার শৈশব কৈশোরের কত শত স্মৃতি বিজড়িত। শিকদার নিবাস থেকে বেরিয়ে পুনরায় যেদিন এখানে পা রেখেছিল, তখন জানতে পারে তার এক সময়ের উৎকৃষ্ট অভিভাবক পরিচালিকা মাতা এখন শয্যাশায়ী। তাকে দেখে সেদিন কতজন নীরবে চোখের পানি ছড়িয়েছিল। সত্রোদ্ধ বৃদ্ধ, তবে তিনি কথা বলতে পারেন না। আশ্রমের পরিচালিকার পাশাপাশি সাইমার আরও একটি পরিচয় আছে এখন। সে একজন শিক্ষিকা। সেই সার্টিফিকেটগুলো একদিন আগুনে পুড়িয়ে ছাই করেছিল, পুনরায় সেসব আজ তার হাতের নাগালে। আফসিয়ান বর্ণের বদৌলতে এটা সহজ হয়েছিল। প্রতি মাসের 28 তারিখ রুবাইয়াতের পক্ষ থেকে অ্যামাউন্টে 30 থেকে 50,000 করে ঢোকে তার। এসব সে নিজের জন্য খরচ করেনি কোনোদিন, আশ্রমের কাজে লাগায়। শিক্ষিকা হওয়ার বিনিময়ে যা সম্মানী পায় তাতেই তার চলে যায় দিন। অবশ্য এই চাকরি পাওয়ার পেছনেও বর্ণের হাত ছিল, সেটা সে না জানালেও সাইমা বুঝতে পারে। ওই বাড়ির প্রত্যেকের প্রতি সে কৃতজ্ঞ। রুবাইয়াত আর সাইমা মুখোমুখি বসে। চায়ের কাপ বাড়িয়ে দেয় সাইমা। নেন ভাবি। রুবায়াত নিল কাপটা, চুমুক বসায় ধীরে। আশেপাশে নজর ঘুরিয়ে পর্যবেক্ষণ করে। দুটো রুম আর ছোট একটা কিচেন ব্যবস্থা আছে। সাইমার একার জন্য এটাই যথেষ্ট। কেমন আছো? ছোট একটা প্রশ্ন, অথচ এর উত্তর খুঁজে বের করা অসম্ভব কঠিন। সাইমা অল্প ঠোঁটে ঠোঁট চেপে হাসলো, দীর্ঘশ্বাস ফেলে জবাব দিল, এই তো কোনো রকম দিন চলে যাচ্ছে। নজর স্থির করলো রুবাইয়াত। অপরাধ বোধ তারও হয় প্রতিদিন, কিন্তু মাতৃ হৃদয়ের তৃপ্তির জন্য সাইমাকে নিজেদের থেকে দূরে না সরিয়ে দিলে হতো না। মেয়ের বিয়ে হবে জানো তো? না জেনে উপায় আছে। রোজ চোখ মুখ ঢেকে চোরের মতো নিয়ম করে একবার শিকদার নিবাসের আশেপাশে যাওয়ার অভ্যাস তৈরি হয়েছে তার। যদি এক পলক হলো মেয়েটার দেখা পায়, বলল, সেদিনে ছোট্ট সুখ পাখিটা আজ বিয়ের উপযুক্ত। কি অদ্ভুত, তাই না? অদ্ভুতই বটে। রুবায়াত উদাসীন হয়। সুখকে আকার ইঙ্গিতে কতবার বোঝাতে চাইলো তাকে ছেড়ে থাকতে কষ্ট হবে আম্মুর, মন পুড়বে, কিন্তু মেয়েটা যে কঠিন প্রতিজ্ঞায় যেন আবদ্ধ। বিয়ে সে করবেই। আজই চলো আমার সাথে। বিয়ের কাজে তুমি না থাকলে আমার অপরাধবোধ দ্বিগুণ বাড়বে। মলিন হাসে সাইমা, সাথে কিঞ্চিত অবাক হয়। ও বাড়ি যেতে আপনি আমাকে বলছেন ভাবি? বলছি, তবে সুখ যেন। পরবর্তী বাক্য কেমন হবে সাইমা জানে। একবার সে নিজে থেকেই বলল, বিশ্বাস রাখতে পারেন, সত্যিটা কখনো বলবো না। আমি জানি যে যন্ত্রণাময় শোনার সামর্থ্য কোমল মেয়েটার নেই। সে নিজে যেমন ভেঙে পড়বে, তেমন আমাকেও ঘৃণা করবে, যেভাবে আমি আমার জন্মদাতা পিতাকে করি। আমি দুঃখিত তোমাকে সরে আসতে বাধ্য করে। না ভাবি, ভুলটা আমি করেছি, আর সেটাই তার শাস্তি আমরণ। সেই ভুলের জন্য আজ তোমার কাছে হাজারবার কৃতজ্ঞ প্রকাশ করতেও আমার দ্বিধাবোধ হবে না সাইমা। ভুলটা করেছিলে বলেই মাতৃত্বের স্বাদ গ্রহণের সৌভাগ্য হয়েছিল আমার, নয়তো। বিশাল এক দীর্ঘশ্বাস। রুবায়াত ফের প্রশ্ন করে, স্নেহের দৃষ্টিতে
তুমি একবার সুখের দিকে তাকালেও আমার সহ্য ক্ষমতা হারিয়ে ফেলি আমি। হিংসে হয় প্রচণ্ড, মনে হয় বুকের ভেতর কিছু পুড়ে ছারখার হচ্ছে। অথচ তুমি আমাকে কিভাবে সহ্য করো? প্রশ্নটি অত্যন্ত কঠিন ছিল। সাইমা ঠোঁট কামড়ে মাথা নামিয়ে নেয়, জবাব দিতে পারে না। চোখে চশমা ঠেলে ঝাপসা চোখ লুকানোর চেষ্টা। সেদিন হসপিটালে টেস্ট করতে গিয়ে চোখে সমস্যা ধরা পড়েছে, এখন চশমা পরতে হয় তাকে। লেহেঙ্গা আপনি কেটেছেন? সুখের চোখে মুখে রাগের ছড়াছড়ি। বর্ণ দেখেও দেখল না তাকে, এমন ভাব নিয়েই মাথার উপরিভাগ দখল করে একান ওকান টানা দেওয়া হেডফোন গেথে হেলে দুলে হেঁটে গেল সামনে। রাগে দুঃখে চোখে জল এলো সুখের। যেচে পড়ে খারাপ পুরুষটার সাথে কেন যে কথা বলতে গেল ভেবেই নিজের চুল ছিঁড়তে ইচ্ছে হয়। ফোঁস ফোঁস শ্বাস ছেড়ে ক্ষুব্ধ চোখে তাকিয়ে রইল স্থির। রাগের তোড়ে মেজাজ ধপধপ করছে। আচমকা হাঁটা থামিয়ে দেয় বর্ণ। দুহাতে চুলে ব্যাক ব্রাশ করে আর চোখে পাশে সুখকে না দেখতে পেয়ে হুট করে পিছু ঘুরে গেল চোখ উল্টে। तुम्हारे मस्त आँखों ने ये कैसे हाल कर डाला, तुम्हारे मस्त आँखों ने ये कैसे हाल कर डाला, ये दिल चीज क्या है, मांग लो तो जान देंगे हम। অসভ্যের মতো ঘাড় পাকিয়ে সুর টেনে গানটা গিয়ে বর্ণ বলল, কানের গোড়ায় হাত আটকে কান পাতার ভান করে। কিছু একটা বলছিল তখন, বুঝতে পারিনি জানিমান। জানেমন কিসব অশ্লীল শব্দ। সেদিন বারবার নিষেধের পর থেকে এখন কথায় কথায় এই শব্দগুলোই আওড়ায় অসভ্যটা। তেড়ে আসার গতিতে এগিয়ে এলো সুখ, মুখে অসন্তোষ নিয়ে পরপর দাঁতের দাঁত চেপে বলল, আপনার সাথে কথা বলাটাই বেকার। আরে আরে রেগে যাচ্ছিস কেন? দেখতে পাইনি বললাম তো। মুখটাতে অপরাধী ভাব ফুটিয়ে তুলল। পিত্তি জ্বলে উঠল যেন সুখের। নাটকবাজ একটা। লেহেঙ্গা কেন কেটেছেন? আমি আশ্চর্যের শীর্ষে পৌঁছালো বর্ণ। বিয়ের আনন্দে ডুবে মরে ইঁদুরের সাথে মেবি আমাকে গড়িয়ে ফেলেছিস তুই। সুইটহার্ট, আমি এতটাও নিচ নই যতটা তুই ভাবছিস। ঠাস করে এক চোপ টিপ দিল শেষে। আপনি এমনটা করেছেন আমি খুব ভালো করেই জানি। আমার উপরে এতটা বিশ্বাস দেখে হৃদয়টা প্রফুল্ল হয়ে গেল জান, ট্রুলি। চোখ বুজে মুঠোবন্দি দুহাত চোখের সামনে এনে রাগ সংবরণের ক্ষুদ্র প্রচেষ্টা চালায় সুখ। হুটহাট চোখ মেলে বর্ণকে রেখেই এগিয়ে গেল সামনে। এর সাথে কথা বলাটাই ভুল। আপন জায়গাতেই দাঁড়িয়ে তার গতিপথের দিকে একদৃষ্টে তাকিয়ে কপাল কুঁচকে কাঁধ দুলালো বর্ণ। আকস্মাৎ বাঁ হাতের তর্জনীতে কপাল চুলকে বিড়বিড় করলো, রাগলে তোকে তো স্ট্রবেরির মতো লাগে জানেমান, কখনো খেয়াল করা হয়নি আগে। আচ্ছা, বিরাট কিছু মিস করে গেলাম। বলেই দ্রুত কদম বাড়ালো। পাশ কাটিয়ে যাওয়ার মাঝে হুট করে পিছিয়ে এসে পাশাপাশি হয়। ক্ষিপ্র বাঘিনীর মতো চেয়ে থাকা সুখের চোখে চোখ রেখে ঘায়েল হওয়ার মতো সুর টেনে গেয়ে উঠল, বুকে হাত চাপে পরপর, দিল গলতি কর बैठा है, গলতি কর बैठा है দিল। সুখ থেমে গেল। তড়িঘড়ি করে ঠোঁটে হাত চেপে অন্যত্র ঘুরে গেল। বর্ণ স্থির থাকে সেকেন্ড কয়েক। এরপর ঘুরে সুখের মুখের দিকে দেয়ালে হালান দিল ঝটপট। হাসছিলিস? ঠোঁটে আলতো হাত চেপে পরক করে নিল। অতপর শক্ত চোয়ালে জবাব করল সুখ। নেভার। ছোট ছোট চোখে ঠোঁট গোল করে বর্ণ বলল, নেওয়াটা বানিয়ে পিছু পিছু ঘোরাতে পেরে খুব এনজয় করছিস তাই না? ঘুরতে কে বলেছে? আমি খোদ মনমার্জির মালিক, তোর ইশারায় ঘুরতে যাবো কোন দুঃখে। ঠোঁট বাঁকালো সে। ইচ্ছে করেই বলল কথাটি ফুলের রাগে পেট্রোল ঢালতে। কি করো? দু শব্দের একটা মেসেজ এসেছে মেহরাবের নাম্বার থেকে। গতরাত আনব্লক তো হয়েছে আপনা আপনি, কিন্তু মেসেজের রিপ্লাই সে দেওয়ার আগে আগেই হয়ে যাচ্ছে। মানে যা তা অবস্থা। বর্ণ ভাইয়ার সাথে। সে জবাব সেন্ড করার আগেই বাক্যটা রিপ্লাই হয়ে গেল। অথচ এমন কিছু তার কল্পনাতেও ছিল না। চোখ তুলে দেখলো বর্ণ নির্নাষ্ট দাঁতে চেপে ফোনে কি যেন টাইপ করছে। মানে উত্তপ্ত মেজাজে কিছু বলতে উদ্যত হয় সুখ। সে সময় কলিং বেলের মৃদু শব্দ কানে এসে লাগে। সেকেন্ড ফ্লোরের করিডোরে আছে তারা। বর্ণ হুট করে চোখ তুলল। গম্ভীর হয় কণ্ঠ, তোর নামে পার্সেল এসছে, গিয়ে রিসিভ কর। বিকেল গড়ালেই রাতে হলুদ অনুষ্ঠান। নিবাসে আয়োজন করা হবে সুখের ইচ্ছেতেই। 5 তলা উঁচু নিবাস ঝিকিমিকি করছে রূপালি ঝিনুক বাতিতে। অবশ্য দিনের আলোতে ঝিকিমিকি ততটা দৃশ্যমান নয়।
আর্টিফিশিয়াল ফুল, লাইটিং, রঙিন কাপড়ে পুরো বাড়ি সজ্জিত। এ যেন রূপকথার কোনো রাজ্য। অতিথি আসা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। 5টি ফ্লোরই আজ পরিপূর্ণ, কোনো কক্ষ খালি নেই। দীর্ঘ বছর পর ইট পাথরে গড়া বাড়িটাও যেন ধন্য হলো শিকদারের কাজে আসতে পেরে। দরজায় খিল দিয়ে নিজের রুমে সুখ। সকাল থেকে কিছু খায়নি। আম্মুর জোড়াজুড়ি অগ্রাহ্য করেছে আজ। বেডে ছড়িয়ে আছে অ্যাশ কালার চকমকে পাথরের প্রিন্সেস গাউনটি, যেটা বর্ণ পছন্দ বলে উপেক্ষা করেছিল মলে। এটি পার্সেল এসেছিল সেদিন সুখের নামে। ডেলিভারি দিতে এসেছিল কোনো মহিলা। এটা দেখার পর বিয়ের লেহেঙ্গাটা নষ্ট হয়ে যাওয়ার শোক নিমিষে ভুলে বসেছিল সকলে। এমনকি মায়েরাও ভীষণ পছন্দ করেছে। কাপা হাতে গাউনটিতে হাত বুলিয়ে দেয় সুখ। ঠোঁট কামড়ে ধরে, দাঁতের নিচে পিষ্ট করে। ফোনে অনবরত কল আসছে, নাম্বারটা আননোন। আজকের দিনে এসবে কোনো আগ্রহ নেই তার। সুইচ অফ করে দিতে গিয়েও কি মনে করে শেষ কলটা রিসিভ করে কানে তুলল। এমনিতেই হুটহাট মন চাইল রিসিভ করে ওপাশে কে আছে জানতে। হ্যালো সুইটহার্ট, ইউ হিয়ার মি? আমি তো রাশিক দেওয়ানা বলছি। কান থেকে ফোন নামালো সুখ, কেটেও দিল না। কানিয়ে চেপে চোখ বুঝলো আবেশে। কণ্ঠটা তার খুব চেনা। বর্ণ ইজি চেয়ারে দুলছে, হাতে স্মাইলি বল। উভয় পক্ষের নীরবতায় কেবল নিঃশ্বাসের মৃদু শব্দ শুনছে দুজন। দরজা হালকা ভিড়িয়ে রাখা। ঠিক কিনারে একজোড়া পায়ের ছায়া দেখা যায়। ছায়াটা মাহিরের। মাথায় হাত দিয়ে আহাম্মকের মতো কান পেতে আসে। সবে রিহার্সাল থেকে বেরিয়ে এসেছে বর্ণ। সচরাচর জবাবদিহিতার ব্যাপারটা তার জবানে না মিললেও আজ নিজ উদ্যোগে বলে এসেছে তার ইম্পর্টেন্ট কাজ আছে। তার তড়িঘড়ি দেখে অত্যন্ত ভয়ে ছিল মাহির। কোথাও বিপদ হলো না তো কারু, অথবা কোনো বোমব্লাস্ট? তাই তো নিজেও ছুটে এসেছিল পিছু। অথচ দেখো কাণ্ড, ফ্ল্যাটে এসে সুইটহার্টকে কলে দিওয়ানাগিরি দেখাচ্ছে। মাহির মুখটা এমনভাবে কুঁচকায় যেভাবে দুধের শিশুর মুখে টক ঢেলে দিলে এক্সপ্রেশন দেয়। ভাবতে লাগলো, প্রেমে পড়লে কঠোর হৃদয়ে গড়া মানুষেরও এমন অধপতন সম্ভব। হয়তো চোখের সামনেই জলজন্ত প্রমাণ। এই দিওয়ানা বর্ণের জন্য ভীষণ মায়া হচ্ছে মাহিরের। একটু একটু হিংসেও কাজ করছে বেচারি সুখের প্রতি। কিন্তু প্রশ্ন একটাই, আজ বাদে কাল সুখের বিয়ে, অথচ বস এতটা ঠান্ডা মস্তিষ্কে কিভাবে বসে? পারমিশন ছাড়া কারোর প্রাইভেসিতে কান পাতা ব্যাড ম্যানার্স, জানিস সেটা? কড়কড়ে স্বরটা রুমের ভেতর থেকে ভেসে এসেছে। মাহির বোকা হাসলো। দরজার নবে হাত রেখে মুখটা উকি দেওয়ার মতো বাড়িয়ে বলল, বস, কথাটা আমাকে বললেন? পাশে তুই ছাড়া দ্বিতীয় কেউ আছে? না বস। বর্ণর মুখশ্রী শীতল। রাগ কিংবা অসন্তুষ্টির কোনো আভা নেই। ফ্ল্যাট ছেড়ে এই মুহূর্তে ত্রিসীমানা থেকে যেতে পারিস। তোকে আপাতত আর কোনো কাছে লাগছে না আমার। মাহির এক কথায় মেনে নিল। বেরিয়ে আসার আগে ফের বলল, বিয়ার, ওয়াইন, সিগারেট কিছু লাগবে বস? এইসবের প্রয়োজন পড়তে পারে কেন মনে হলো? সরু চোখে চায় বর্ণ। ঈর্ষ হেসে মাথা চুলকায় মাহির। বলে, ওই আর কি মনে হলো। আউট। আকস্মাৎ ধমকে মাহির টু শব্দ না করে দ্রুত পদে বেরিয়ে গেল। আজকাল মানুষের উপকার করতে নেই। প্রায় 5-6 দিন হলো এসবের ধারের কাছে যাচ্ছে না বস। তাই তো সেদে সেদে জানতে চাইছিল। ফুল, এই বউ ফুল, শুনতে পাচ্ছিস আমায়? এই নেশাক্ত স্বর, আবেগী কণ্ঠ। সুখ নিতে পারছে না। শ্বাস প্রশ্বাসে উদ্বেগ বেড়ে চলেছে আপনা আপনি। ধক করে চোখ বুঝে নেয় সে। শ্বাসকষ্ট রোগীর মতো বক্ষস্থল ওঠানামা করছে ক্রমাগত। ওপেন ইউর আইস মাই ফ্লাওয়ার কুইন। হুট করে ঝটপট চোখ মেলে সুখ। চকিতে আশেপাশে নজর ছিটায়। সে চোখ বুঝেছিল। লোকটা কিভাবে জানলো? আয়নায় তাকা। ওপাশ থেকে বর্ণের কণ্ঠে পুনরায় বেজে ওঠে। সুখ বাধ্য মেয়ের মতো অদূরে আয়নায় নজর রাখে। তার ফ্যাকাশে প্রতিবিম্ব ফুটে উঠেছে সেখানে। বুকে হাত রাখ। কথাগুলো যেন তাকে সম্মোহিত করছিল। অবচেতন মনে সুখ বুকে কম্পিত ডান হাতটা রাখে। অনুভূত হয় অতৃপ্ত হৃদয়ের চঞ্চলতা, যেন বড্ড তৃষ্ণায় কাতরাচ্ছে সেটা। বুকে যন্ত্রণা বেশি, হৃদস্পন্দন ছুটছে ক্রমশ। বলতে পারিস হৃদয়ের ওই অবদ্ধ স্পন্দন কার নামে ছটফট করছে? আর সইতে পারে না সুখ। শরীর কাঁপছে থরথর। বিড়বিড় করে নিঃশব্দে। আমায় দুর্বল করে দিতে চান আশফিয়ান বর্ণ? নেভার। আমি আর দুর্বল হব না। কেন বুঝতে চাইছেন না? আমি সেই সুখ আর নেই যে আপনার প্রেমে মাতোয়ারা ছিল। বদলে গিয়েছি আমি, নিজেকে বদলে নিয়েছি। অনেকটা।
কেন দেখেও দেখছেন না আপনি? দাঁড় ধাক্কিয়ে সুখকে বের করলো তুফা, রুস্মিতা, ইবরাত সহ আরও কজন কাজিন, তাদের সঙ্গে ফাহাও রয়েছে। গতকালই চলে এসেছিল সে তামিদ সাহেবের সুপারিশে। বাড়ির ভেতরকার সিঁড়ি থেকে শুরু করে রেলিং সহ প্রতিটি কক্ষ ঝিনুকবাতি, ফুলে রঙিন কাপড়ে নতুন রূপে সজ্জিত। ফ্যালফ্যাল চোখে সেসব দেখতে দেখতে নিচে নামে সুখ। অতিথি সামাল দিতে খালামণিরা সব মহা ব্যস্ত। রুবায়াত আইজা পা দুটো এক স্থানে স্থির নেই বললেই চলে। এদিক থেকে ওদিক ছুটছেন কেবলই। হানিফা বেগম সকাল থেকে নতুন শাড়ি পরে একদম ফিটফাট। শাড়িটা কাল রাতেই এনে বৃদ্ধার হাতে তুলে দিয়েছেন আজাদ সাহেব। যদিও সুখের বিয়ে উপলক্ষে নাত জামাইয়ের তরফ থেকে সুন্দর দেখতে একখানা শাড়ি উপহার পেয়েছেন, সেটা নাকি বিয়ের দিনই পরবেন এবং পণ করেছেন এই শাড়ি গায়ে জড়িয়ে নাতিদের সাথে গেটও ধরবেন। মন খারাপ? দাদু থেকে দৃষ্টি সরিয়ে আনে সুখ। একজন ভদ্রমহিলা হাসি মুখে দাঁড়িয়েছে সামনে, চোখে গোল ফ্রেমের চশমা, ঝকঝকে খয়েরি পাড়ের ধূসর রাঙা শাড়ির উপর দু কাঁধে চাদর জড়িয়ে সাইমা বুয়া। মাসখানেক আগে বাড়ি থেকে বুয়ার কাছ থেকে ছুটি নিয়ে এখন শিক্ষকতাকে বেছে নিয়েছেন। গত পরশু এমনটাই শুনেছে সুখ, আর আশ্চর্যের শীর্ষে পৌঁছেছে। ঠোঁটে হাসি টেনে সুখ জবাব করে নিজস্ব ভাষায়, ব্যাস একটু। কেমন করে যেন তাকিয়ে রইলেন ভদ্রমহিলা। হ্যাঁ, ভদ্রমহিলাই। এখন থেকে বুয়া বললেও পাপ হবে এমন সাজেই সাইমা বুয়া তার সামনে দাঁড়িয়ে। বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ির পাড়ি দিতে এমন একটু মন খারাপ হয়ই। সময়ের সাথে সাথে সে সব মিলিয়েও যায়। চিন্তা করো না, সব ভালো হবে, প্রার্থনা করি। সুখ শুধু হাসলো মলিন। তার উপরের রূপ দেখে কেউ বুঝতেও পারছে না ভেতরের তাণ্ডব। অবশ্য বোঝার কথাও নয়, কাল রাত থেকে বর্ণ বাড়ি ফেরেনি। তবে মাহিরকে পাঠিয়ে দিয়েছে সময় মতো, সাথে সিয়াম, তামিম এবং জিসান সহ আরও অনেকে। ছেলের উপর অসন্তুষ্ট হতে গিয়েও হলেন না আজাদ সাহেব। আজকের দিনেও এত কিসের ব্যস্ততা তার? ডেকোরেশনের লোকদের দিক নির্দেশনা দিচ্ছে মাহির ভীষণ মনোযোগে। ক্ষণে ক্ষণে কি যেন লিখছে খাতায়। পরনে কালো পাঞ্জাবি, হাতা কোনোই অবধি গোটানো। উজ্জ্বল শ্যামবর্ণের মাহিরকে কালো রংটা যেন আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে। আড়াল থেকে এক দৃষ্টে তার কার্যকলাপ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তুফা। দু চোখের দুটি ছড়ানো মণিদ্বয় অবলোকন করেই বোঝা যায় সে কতটা বিমোহিত। হাতের পাতায় খাতা মেলে চোখের সামনে ধরে মাহির। কিছু একটা লিখতে গিয়েও কলমের নিব কামড়ে অল্পক্ষণ কপাল কুঁচকে থম মেরে রইল। পরপর পকেট থেকে ফোন বার করে কিবোর্ড চেপে কি যেন লিখে নির্দিষ্ট নাম্বারে পাঠিয়ে দিল। এভাবে চেয়ে থাকলে নজর লেগে যাবে, একটু কম করে তাকিও, অস্বস্তিতে পড়ে যায় তো। মাহিরের নাম্বার থেকে আসা টেক্সটখানা দেখে শির দ্বারা শিরশির করে উঠল। ঢোক গেল তুফা। তার সামনে লম্বালম্বি কাঁচা ফুলের দেওয়াল, ওধার থেকে এধার ঠাউর করা মুশকিল ব্যাপার। তবু মানুষটা কিভাবে জানলো সে তাকিয়ে আছে বেহায়ার মতো? তড়িঘড়ি করে পালিয়ে আসার তাগিদে পিছু ঘুরতেই ঘটে আরেক বিপত্তি। বুকে হাত চেপে সুখ দাঁড়িয়ে। আজ বোধহয় নিস্তার নেই। কি এভাবে চেয়ে আছিস যে? মেকি হাসার চেষ্টা করলো অল্প। সুখ ইশারায় কিছু বলল, যার অর্থ তাকে অনেক ভালোবাসো, তাই না? লজ্জায় দুগালে আবিরের মেলা বসে তুফার। দু হাতে ফোন নেড়ে ছেড়ে হাঁসফাঁস করে ওঠে। তাকে এই যাত্রায় বাঁচিয়ে নিতে ছুটে এলো রাইসা আর ফাহা। আরে কোনে সাহেবা, তোকে খুঁজতে পুরো বাড়ি চষে বেড়াচ্ছি আমরা, আর তুই এখানে? চল চল। বিউটিশিয়ান এসে পৌঁছেছে। সুখের রুমে হুড়হুড় করে ভিড় জমে নিমিষেই। সব সমবয়সী কাজিন। তুফা নিজের কক্ষে কাউকে প্রবেশ করতে দেবে না, তাই বেরোনোর সাথে সাথেই তালাবদ্ধ করে রেখেছিল সে সকালে। সুখের হাতে মেহেদি পরানো হচ্ছে, এরপর তুফার পালা। অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। সে ছুটল নিজ কক্ষে গোসল দেবে। গোসল সেরে তাওয়ালে চুল প্যাঁচাতে প্যাঁচাতে আয়নার সামনে গিয়ে থামে। শীতে ঠক ঠক গা কাঁপছে, মুখের চোয়ালটাও থরথর করছে সেই কাঁপুনিতে। নজর গেল ড্রেসিং টেবিলের এক প্রান্তে। একটা শপিং ব্যাগ চোখে পড়ে। লঘু দেখেই বোঝা যাচ্ছে এটা সুখের বিয়ের কেনাকাটা করা মলের। কৌতূহলবশত প্যাকেটটা হাতে নিল সে। এরপর বেডে গিয়ে বসলো। ভেতরের জিনিস আনপ্যাক করেই স্তম্ভিত হয় তুফা। সেই শাড়িটা যেটা সে ছুঁয়েছিল কিন্তু নেয়নি, এটা এখানে কিভাবে এলো? কে রেখেছে? কে? আর খাবো না আম্মু। কোনো কথা হবে না। খালি পেটে আর কতক্ষণ? সকাল থেকে কিছুই মুখে তুলোনি, মনে আছে?
সুখের অনিচ্ছা সত্ত্বেও মুখে খাবার পুরে দিলেন রুবায়াত। দুপাশে দুজন মেহেদি আর্টিস্ট সুখের হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে প্রায় শেষের দিকে। দুহাত ভর্তি গাঢ় মেহেদির রং, কবজিতে বেলি গোলাপের চুড়ি, শরীরে হলুদ এবং সবুজের মিশেলে হলুদ অনুষ্ঠানের উপযোগী পোশাক, মুখে ভারী মেকআপের প্রলেপ, মাথার উপরিভাগ থেকে পিঠে ছড়িয়ে আছে ঘোমটা, কানে গলায় কাঁচা ফুলের গহনা, সিঁথিতে ফুলের টিকলি। সুখকে এমন সাজে অপরূপা লাগছে। তামিদ সাহেব মেয়ের মুখটা হাতের আজলায় করলেন, ঠোঁট কামড়ে ধরে সুখ, চোখে পানি চিকচিক করছে। রাজকন্যা, এ তো নয় রূপকথারই গল্প, সূর্যোদয়ের মতো সত্য, রাজানি রানীও নেই কো রাজত্ব। সুখ অশ্রুসিক্ত চোখে ঠোঁট কামড়ে প্রতিবাদ করল আব্বুর। আম্মু আব্বু দুজনেই দুপাশে জড়িয়ে বুঝালো, এই তো রাজা আর রানী, আর আমি তাদের একমাত্র কন্যা। কক্ষ থেকে দ্রুত বেরিয়ে এলো সাইমা। আড়ালে গিয়ে চোখের অশ্রু মুছে হাসার চেষ্টা করে। দোয়া করলেন সুখের এই সুখে যেন দুঃখরা কখনো উকি না দেয়। হয়েছে তোমাদের, অনেক তো কেঁদেছো, আমরা কি ছবি তুলবো না? কোমরে হাত চেপে গুরুগম্ভীর গলায় বলল নুরা। এই নোরা বুড়ি, মুখ অফ রাখ কিছু সময়ের জন্য। না, আমি আর আমার ফ্রেন্ডস সে কখন থেকে অপেক্ষায় আছি সুখের সাথে ছবি তুলবো বললে। সহসায় কয়েক জোড়া দৃষ্টি তাদের ঘিরে ধরে। নুরার সাইজের আরও 4-5 জন একত্রে। তামিদ সাহেব হেসে ফেললেন। নুরাকে টেনে সুখের পাশে এনে বললেন, কান্নাকাটি শেষ? তোমাদের ছবি তুলতে এখন আর কোনো বাধা নেই। সুখের চোখে তখন অশ্রু গড়াচ্ছে। হঠাৎ রুস্মিতা বলল হতবর করে, সুইমিং পুলে গোলাপের পাপড়ির আস্তরণ, তাতে খানিক অন্তর অন্তর ভাসমান স্টিলের বাটিতে মোমের নম্র আলো জ্বলছে। গার্ডেনের গাছগুলো সব ঝিকিমিকি করছে ঝিনুক বাতিতে। সন্ধ্যা নেমে আসায় প্রতিটি দৃশ্যপট ভীষণ আকর্ষণীয় হয়ে উঠেছে এখন। পুলের উত্তর পাশে খোলা মাঠের মতো জায়গাটায় প্রকাণ্ড স্টেজ তৈরি হয়েছে। সাউন্ড সিস্টেম চলছে মৃদু গানের ঝংকারে। সুখকে আনা হচ্ছে স্টেজে। মাথার উপর হাত উঁচিয়ে চারপাশ থেকে বিশাল বড় ঘোমটা ধরে রেখেছে রাজবীর অভ্র তৌকির তাশরিক। মধ্যখানে সুখ হেঁটে আসছে ধীর পায়ে। দুপাশ এবং পিছু সকল মেয়ে কাজিনরা। আকাশে আতশবাজি ফাটানো হচ্ছে। অনেক বাচ্চা সর করে কেঁদে ওঠে। মাহির ও জিসান ছুটে গেল বাজি ফাটানো নিষেধ করতে। আশ্চর্যমণ্ডিত কাণ্ড ঘটে গেছে। এত আয়োজনের মাঝে ক্যামেরাম্যান আনা হয়নি বললে ভুল হবে। হয়েছিল, তবে পরবর্তীতে তাদের নিষিদ্ধ করে দিয়েছে আফসিয়ান বর্ণ নামের কেউ। তবে এই মুহূর্তে ক্যামেরাম্যানের অভাব নেই বললেই চলে। অব্র, মাহির, জিসানের হাতে এক একটা ক্যামেরা লক্ষ্য করা যাচ্ছে এবং ফটোশ্যুট চলছে পুরো দমে। বর্ণকে দেখা যাচ্ছে না কোথাও। কতজনে কত কি যে বলছে এই নিয়ে। হুটহাট আলো নিভে গেল সব, একেবারে আধারে তলিয়ে গেল। শুধু রয়ে গেল চাঁদ থেকে ছিটকে আসা নম্র আলোক রশ্মি। সেকেন্ডে 20 পর ফের জ্বলে উঠল স্টেজের মুখোমুখি স্থানের লাইট। তাতে একটি অস্তিত্ব দৃশ্যমান, আফসিয়ান বর্ণ। সাউন্ড বক্সের সর্বোচ্চ আওয়াজে গান বেজে উঠল তখনই। তোর ইক্কির বিক্কির চাউনি আমার নজর কেড়েছে, তোর কিল্লার হাওয়া লুকটা আমার মনে ধরেছে। হইচই করে উঠল যুবক থেকে প্রাপ্তবয়স্করাও। বর্ণর সঙ্গ দিতে মাঠে হামলে পড়ল অধিকাংশ। সুখে স্তব্ধ বিমূঢ় ফ্যালফ্যাল করে চেয়ে রইল। বর্ণ স্টেজে উঠে এলো এক লাফে। স্টেজের উপর থাকা মেয়েরা তখন নেমে গিয়ে নাচছে হেলে দুলে। বর্ণর গায়ে পায়জামা পাঞ্জাবি, রংটা অনেকটা সুখের পরনে লেহেঙ্গার মতোই, গলায় ওড়না। তুই নিস না কোনো চাপ, শুধু ঘেজুরে আলাপ, আজ রাতটা হলে পার হব যে যার সে তার। সুখের আশেপাশে ঘুরঘুর করে গাওয়ার ফাঁকে হাত বাড়িয়ে দিয়েছিল, সায় দেয়নি সুখ। থম মেরে বসে রইল যথাস্থানে। পরবর্তী লাইন মাহির আর জিসান গাওয়ার তালে তালে নাচলো। নাম কি রে তোর, রিঙ্কি পিঙ্কি নেই কোনো দরকার, আমাদের কর্পোরেশনে নেই কোনো সরকার। খাও দাও জিও পিও টেক ইট ইজি আর, খাও দাও জিও পিও টেক ইট ইজি আর।
হইচই লেগে গেল এক প্রকার। বর্ণর আগমনে এতক্ষণের অল্প শান্ত সুষ্ঠু পরিবেশটা আরও বিগড়ে গেল যেন চোখের পলকেই। এক চোখ টিপে সুখের পিছু তেড়ে কাম্মা আর চাচ্চুকে বগল দাবা করে স্টেজ থেকে পুনরায় নেমে যায় বর্ণ। তামিদ সাহেব বড় ভাইকে টেনে নিতে চেয়েও আজাদ শিকদারের চোখ রাঙানিতে দমে গেলেন। বুড়ো বয়সে কি শুরু করেছে ভাইটা? গান হলো, নাচ হলো, এবার হলুদ ছোঁয়ানোর পালা। সুখকে বসা থেকে দাঁড় করানো হয়, দুপাশে হলুদ হাতে মেয়েরা দাঁড়িয়ে। প্রথমে কে হলুদ ছোঁয়াবে? অবশ্যই কন্যার মা বাবা। উদরের দিকে ঈদশো লেহেঙ্গা সরে গিয়েছে, মসৃণ ত্বক উন্মুক্ত। আচমকা ব্যথায় চোখ খিসে দাঁতে দাঁত চাপে সুখ, পেটে হাত চলে যায় আপনা আপনি। ঠান্ডা কিছুর অনুভূত হয় সেখানে, সাথে চিনচিনে সূক্ষ্ম ব্যথা। সকলের অগোচরে দেখলো হলুদ ছুঁয়ে দিয়েছে কেউ। সুখ বিস্মিত ঢোক গিলে তড়িৎ পিছু ঘুরে নিলে তুফা প্রশ্নতে চোখে বলল, কি বিলবিল করে যাচ্ছিস সুখ? বস। সে বলল চুপচাপ, আর চোখে দৃষ্টিরা কাউকে খুঁজে চলল কিয়ৎক্ষণ। তুফা ভিডিও কলের ক্যামেরা সুখের সামনে এনে ধরল। মায়েরা কল করেছে, তারা যে রিসর্টে উঠেছে সেখানেও আয়োজন হয়েছে হলুদের। লাল নীল আবির আর হলুদ ছোড়াছুড়ি লেগে গেছে প্রায়। যার মুখে যে বেশি ঘষে দিতে পারে সেই জয়ী। তুফা লুকিয়ে বেঁচে এসেছে এসব থেকে। ছাদে গিয়ে বসে থাকবে। অতিথিরা সবাই বাইরে, বাড়ির অভ্যন্তরে হাতে গোনা কয়েকজন। লিফট চালু হওয়ার আগে আরও একজনের উপস্থিতি টের পেয়ে তাকালো তুফা। লজ্জায় মাথা নামিয়ে নিল। তারপর মাহির তার সামনে, একদম মুখোমুখি, পরনে হলুদ পাঞ্জাবি। সকল যুবকের ড্রেস আপ একই ছিল আজ, মাহিরও বাদ যায়নি। অধিকাংশ কাজিন গায়ে হলুদের শাড়ি পরলেও তুফা শাড়ি পরেনি, তবে লেহেঙ্গার আঁচলটা শাড়ির মতো কাঁধে পেঁচিয়েছে। শাড়িটা কেমন ছিল? 3 শব্দের একটা শব্দ। রুহু কেঁপে উঠল তুফার। কোন শাড়িটা? মাহির জবাব করল না, মৃদু হাসলো কেবল। সেই হাসিতে জবাব খুঁজে পেল তুফা। আমতা আমতা করে বলল, প্রয়োজন ছিল না, আমি শাড়ি পরি না। বিনিময় ধীর পায়ে এগিয়ে এলো মাহির। দৃষ্টি সামনে লজ্জায় জড়সড় রমণীকে আপাতমস্তক পর্যবেক্ষণ করতে ব্যস্ত। হলুদ লাগাও নিজে? দুদিক মাথা দুলালো তুফা। নট ইন্টারেস্টেড। গোসলের ভয়ে? তুফা কেসে উঠে খুক খুক, কথাটি আংশিক সত্য। বিকেলেই কড়া কড়া ঠান্ডা পানিতে গোসল করে কাঁপুনি এখনও যায়নি মনে হচ্ছে। উপরন্তু আজ একটুখানি হলুদ ছুঁয়ে দিলে কি খুব বেশি পাপ হয়ে যাবে? অনুমতি পাবো? সচকিতে মাহিরের হাতে নজর রাখে তুফা। ডান হাতটা পিছমোড়া ছিল, আস্তে করে সেটা সামনে আনলো মাহির। আপনার প্রেয়সিনীকে ঠকানো হবে। চোখ খিসে লেহেঙ্গা খামচে ধরে সে। কথা শেষ হওয়ার পূর্বেই একটা আঙ্গুলের একটু ঠান্ডা হলুদের পরশেষে গাল ছুঁয়ে দেয়। কি যে শ্বাস আটকে আসা অনুভূতি। লিফট খুলে গেল তখনই। তুফা চোখ তুলে পুনরায় তাকালো না। ছুটে বেরিয়ে সিঁড়ি ভিড়িয়ে গিয়ে ছাদের দেয়ালে পিঠ ঠেকায়, বুকে হাত চাপে। এরপর আলতো ছুঁয়ে দেয় মাহিরের ছোঁয়া লাগা স্থানে। কি চাইছে লোকটা? সেদিন বলল দূরে থাকতে, সে তো মেনেই নিয়েছিল, ছেড়ে দিয়েছে আশা। রোজ প্রার্থনা করে যেন লোকটা তার ভালোবাসার মানুষটিকে নিজের করে পায়। তবে এসব কি? লিফট পুনরায় নিচে নামছে। মাহির ঠায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে হলদেটে রাঙা আঙ্গুলের দিকে। ঠোঁটে মলিন হাসি, পারছে না সে নিজেকে দমিয়ে রাখতে। কোনো দিন না জানি হুটহাট বড় কোনো ভুলে পা বাড়িয়ে দেয়। গভীর রাত, হই হুল্লোড় এখন নীরবতায় বদলি হয়েছে যেমন। শিকদার নিবাস শান্ত পুরীতে রূপান্তরিত। সুখ থম মেরে বসে, হলুদ মেকআপ কিচ্ছু তোলেনি এখনো। রুমে সে একাই আছে। বেলকনি থাই গ্লাসে ঠকঠক আওয়াজে ধ্যান ভাঙল। একবার দুবার এমন আওয়াজে অতিষ্ঠ সুখ গ্লাস খুলে দিল গিয়ে। অতঃপর আশ্চর্য বনে তাকিয়ে রইল। বর্ণ বুকে হাত চেপে রেলিং হেলে পা আড়াআড়ি করে দাঁড়িয়ে, গায়ে ব্ল্যাক লেদার জ্যাকেট, তারও ভেতরে আবার ব্ল্যাক শার্ট। গ্লাস খুলতে সুখের দিকে না চেয়ে হাতে ঘড়ির বেল্ট লাগাতে লাগাতে তার পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে নেয়। পথ আটকে দাঁড়ায় সুখ। আপনি এখানে কি করে? আর এসব কি ধরনের অসভ্যতা? বলছি ইয়ার, আগে ভেতরে তো ঢুকতে দে। রাত বিরেতে প্রাপ্তবয়স্ক কোনো মেয়ের রুমে এইভাবে হুটহাট প্রবেশ করা বাহাদুরির কাজ নয়, বরং এই হ্যাবিট ক্যারেক্টারলেস উপাধি পাওয়ার যোগ্যতা রাখে। বোঝেন আপনি এটা? সে বলেছিল নিজস্ব ভাষায়, অথচ বর্ণের প্রতিক্রিয়া ছিল নির্বিকার, যেন কথাগুলো তার কিচ্ছু এলো গেল না। শীতল চোখে অগ্নিশর্মা সুখের দিকে অপলক চেয়ে থেকেছিল কেবল, এবং অবলোকন করছিল পরবর্তীতে সুখের মুখশ্রী ধপ করে কিভাবে মলিন আর ব্যথাতুর হয়ে উঠেছিল। ছেড়ে দিন না এসব পাগলামো। আপনাকে ভালোবেসে ভুল করেছি তো, এই যে আমিও কান ধরছি।
সত্যি সত্যি সুখ কানে হাত রাখে। এই ভুলে দ্বিতীয়বার কখনো পা বাড়ানোর দুঃসাহস দেখাবো না, প্লিজ থামুন এবার। ভুল তাচ্ছিল মিশ্রিত হাসি ছিটকে আসে স্বর থেকে। জিনিসটার সাথে শাস্তির শব্দটা আষ্টে পিছে জড়িয়ে থাকে, জানিস না? তুই একটা ভুল করে কিন্তু থামিস নি, পদে পদে ভুলই করে এসছিস কেবলই। তোর সবচেয়ে বড় ভুল ছিল আমাকে ভালোবাসা, তোর দ্বিতীয় বড় ভুল সেটা প্রকাশ করা, তৃতীয় বড় ভুল আমাকে ইগনোর করা, অ্যান্ড দেন রোজ আমার স্বপ্নে এসে বেচারা হৃদয়টার স্পন্দন এলোমেলো করে দেওয়া। এত তো ভুলের ক্ষমা কান্থুর আর করবো না বললে হয়ে যাবে? অথচ আশফিয়ান বর্ণের ডায়েরিতে অনুপরিমাণ ভুলের শাস্তিও কঠোরতায় লিপিবদ্ধ। কিভাবে নিস্তার পাবো বলতে পারেন? বর্ণ তাকায় কোমল চোখে দৃষ্টি মিলে, চোখাচোখি হতেই নজর সরিয়ে নেয় সুখ। অশ্রু জমতে চাইছে কোঠায়, ঘন ঘন পলব ঝাপতে চোখ মুখ গম্ভীর করে। বর্ণ জবাব দেয় নরম স্বরে। নেই, এর কোনো নিস্তার নেই, কোনো পথ অবশিষ্ট নেই। তোকে সারা জীবন আমার হয়ে থাকতে হবে। তোরই অন্তরে শুধু এবং শুধুমাত্র আশফিয়ান বর্ণর রাজ চলবে। এখানে শুধু আমার হক থাকবে, আমরণ। অন্য কারোর প্রবেশের প্রশ্নে ওঠে না। এটাই তোর শাস্তি। গট ইট? কি চাইছেন আপনি? আপাতত তুই হলে চলবে। অতিষ্ঠ হয়ে হাঁফিয়ে ওঠার মতো শ্বাস ছেড়ে সুখ বুঝালো। রাত পোহালেই আমি অন্য কারো অন্য কারো হতে এত তারা? গুড।